বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে। হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে, রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, পাচার, খেলা। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে। এদেশের সকল হিন্দু একবারে কায়মনে হিন্দুস্তানের বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্তান বা হিন্দু রাষ্ট্র ভারতকে তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে, আর এই বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক সংগঠন ও দল, যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্তানের অধীনে নেওয়া যাবে। আর এ কারণেই এদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিমচন্দ্র ভৌমিক এর মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল যে ভারত পাকিস্তান দ্বন্দ্ব বা সংঘর্ষে ভারতকে সমর্থন জানাবে, শক্তি যোগাবে। এজন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রামহরি মজুমদারের মতে একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এ আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আমরা জয় হিন্দের বিশ্বাস করি। জয় হিন্দ, জয় বাংলা স্লোগানের মিলটা দেখো না। আমরা জয় দুর্গা, জয় মা কালী, জয় বাংলা একই ধ্বনি। তাহলে আওয়ামী লীগ করুম না, তাই করুমটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, একসময় পুরোটাই হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের ক্যাডার সার্ভিসের সদস্য, বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল, তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয়, এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এদেশের হিন্দু সাংবাদিকেরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে। সবচাইতে ভয় ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারকরাও বিচারে পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারকগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দলের লোক বা সমর্থক। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লঘুদণ্ড দেওয়া হয়, আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয়। প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধভাবে তাদের উপার্জিত অর্থের একটি অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশটা ভারতে পাচার করে। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আমরা আছি, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে, ভোট ভিক্ষা করে আমি কোনোদিনও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না। যদি রাজা বানান তাইলে আছি, নাইলে নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরা তো রাজাই, আগামীতে তো তুমিই রাজা হবা। তোমার নানা তো এদেশে রাজাই ছিলেন, তোমার নানাই তো এদেশ সৃষ্টি করেছে, এদেশের মালিক ছিল। চাকর পাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলিবর্দী খাঁ যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন। তোমার নানা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমিও বাংলাদেশের রাজা হবে। রাজা বাদশাদের আধুনিক নামই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দের। শেখ হাসিনার প্রিয় খাদ্য গরুর ভুড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি মানুষ, সবচাইতে স্বস্তি ও আনন্দের মানুষের লাশ, সবচাইতে বেশি পটু মিথ্যা বলয়। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে পাচার। এদেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এদেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবীর বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থসতের পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করুক, কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক তাদের উপার্জিত সকল ধন সম্পদ ভারতে পাচার করবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এদেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এদেশ থেকে বৈধ অবৈধভাবে উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে।
অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না। আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা বৈধ অবৈধ যেভাবেই অর্থকড়ি উপার্জন করুক না কেন, বাংলাদেশে একটা ফুটোকড়িও রাখে না। তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে ভ্যাট প্রত্যাহার। 1992 সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশের প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলেও কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সেই সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে খেলা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড় সারা বিশ্বের কোথাও জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতার সাথে খেলেন, নিজের দলের কর্মীর সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথে খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলেমেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই, এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরা বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এই খেলায় তিনি অনন্য, অদ্বিতীয়। বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথে প্রতারণার খেলা খেলেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে প্রথম নির্দেশ। বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষের, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমে যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও। আমি হুকুম দিলাম, খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। 1995 সালে মাওয়া দিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আব্দুল আসেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। একথা শুনে বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে কোনো নেতা ছিল না। বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা কখনোই কোনো সিদ্ধান্ত কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানীগুণী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলেছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পথযাত্রা, মিছিলে ইত্যাদি যখন অংশ নেন তখন কোনো নেতা, নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনার পাশে এসে পড়তেন তাহলে তার সাথে থাকা ছেলেছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল, ঘুষি, চড় থাপ্পড় এমনকি লাথিগুতা দিয়েও তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা এইসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি এসব আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনার ইন্ধনে ও আশকারার ফলেই
তার সাথে থাকা ছেলেছোকরারা নেতাদের সাথে এইরকম চরম বেয়াদবির আচার-আচরণ করতে সাহস পেত। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে চিন্তাভাবনা ছাড়াই বলা, কোনো কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারোর সাথে কখনো কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তাভাবনা না করেই বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা মুখে যা আসে তাই বলে ফেলেন এবং তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতারা এবং শুভানুধ্যায়ীরা সবসময় তটস্থ থাকেন, এই বুঝে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেলবেন। 1997 সালের 10ই জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, এই যে তোফায়েল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশের ক্যাডার সার্ভিসে অযোগ্য লোককে চাকরি দিয়েছিল, তার এই কথাই দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন বা ঘোষণা করেছেন বর্তমান তারাই মন্ত্রী। তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী, তারই পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্র নির্বাহী হিসাবে কথা প্রকাশ্যে বলার পর বাংলাদেশের ক্যাডার সার্ভিস 1973-এর সকলের অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, না হইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানি মামলা হওয়া উচিত। এই বইয়ের পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।